দেখুন অ্যাপল এবং প্রোনাউন্সিয়েশন এই দুটি শব্দে পি লেটারটির উচ্চারণ হচ্ছে প, অন্যদিকে ফট এবং কম্প্যানিয়ন এই দুটি শব্দে ফি লেটারটি উচ্চারণ হচ্ছে ফ এর মতো। আবার সিটি, স্টপ এই দুটি শব্দে টি এর উচ্চারণ হচ্ছে ট, সিম্পলি ট, কিন্তু টাইম, অ্যাটাক এই দুটি শব্দে টি লেটারটির উচ্চারণ হচ্ছে ঠ এর মতো। আবার দেখুন স্পিকার, একাডেমিক এই দুটি শব্দে খেই লেটারটি এবং সি লেটার যেটা খেই এর মতো উচ্চারিত হচ্ছে, তার উচ্চারণ আমরা পাচ্ছি কি ক। অন্যদিকে কান্ট্রি এবং ক্লিন এই দুটি শব্দ খেয়াল করুন, এখানে সি লেটারটি খেই এর মতো করে উচ্চারিত হচ্ছে, কিন্তু সেই খেই এর মতো উচ্চারিত হওয়া সাউন্ডটা কি হচ্ছে ক না, কিন্তু হচ্ছে কি খ। যেমন কান্ট্রি, ক্লিন। তাহলে প্রশ্ন হচ্ছে ফি, টি, খেই এগুলোর সঠিক উচ্চারণ কি? প, ট, ক নাকি ফ, ঠ এবং খ, নাকি দুরকমই উচ্চারিত হবে? আর যদি দুরকমই উচ্চারিত হয়ে থাকে তাহলে কোন উচ্চারণটি কখন হবে? কখন প, ট, ক উচ্চারিত হবে এবং কখন ফ, ঠ এবং খ উচ্চারিত হবে? এর পেছনে কি কোনো সুনির্দিষ্ট নিয়ম রয়েছে? হ্যাঁ, অবশ্যই নিয়ম রয়েছে। আজকের ভিডিওটিতে আপনারা জানতে চলেছেন এরকম 5টি সহজ নিয়ম, যেই নিয়মগুলোকে আপনি যদি মনে রাখতে পারেন তাহলে এই ফি, টি, খেই এর সঠিক উচ্চারণ নিয়ে এরপর থেকে আপনাকে আর কোনো সমস্যায় ফেস করতে হবে না। এবং ফি, টি, খেই নিয়ে আপনার যত ধরনের প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের ভিডিওটিতে। সুতরাং একটু স্কিপ না করে দেখতে থাকুন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো অংশটি। হ্যালো ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং স্পিক ইংলিশ বিডি অ্যান্ড আই এম মোহাম্মদ আলী উইথ ইউ। আসুন ফি, টি, খেই এর উচ্চারণ সম্পর্কিত দুটি অতি গুরুত্বপূর্ণ টার্ম এর সাথে পরিচিত হওয়া যায়। ফি, টি, খেই যদি ফ, ঠ এবং খ এর মতো উচ্চারিত হয় তবে ওই সাউন্ডসগুলোকে বলা হয় অ্যাসপিরেটেড সাউন্ডস। অন্যদিকে ফি, টি, খেই এগুলোকে যদি প, ট এবং ক এর মতো উচ্চারণ করা হয় তবে ওদেরকে বলা হয় আনঅ্যাসপিরেটেড সাউন্ডস। আসুন ব্যাপারটাকে আরও সহজভাবে ব্যাখ্যা করা যাক। আপনি যখন ফি, টি, খেই এগুলোকে উচ্চারণ করছেন তখন আপনার মুখের সামনে হাতের তালু টানেন এবং উচ্চারণ করেন প, ট, ক। খেয়াল করুন আপনার হাতের তালুতে কিন্তু কোনো ধরনের বাতাস ধাক্কা মারছে না, কিন্তু এবারে উচ্চারণ করেন ফ, ঠ এবং খ। খেয়াল করুন আপনার হাতের তালুতে মুখের ভিতর থেকে একদমকা বাতাস বেরিয়ে গিয়ে ধাক্কা দিচ্ছে, আর এই বাতাসের ধাক্কাকে বলা হচ্ছে অ্যাসপিরেশন। এবং ফ, ঠ, খ এই সাউন্ডগুলোকে বলা হচ্ছে অ্যাসপিরেটেড সাউন্ডস। আসুন আরও সুন্দরভাবে দেখা যাক। আপনার মুখের সামনে এক টুকরা কাগজ নেন এবং উচ্চারণ করেন প, ট, ক। খেয়াল করুন কাগজটা নড়ছে না, তার মানে মুখ থেকে বাতাস বের হচ্ছে না খুব একটা। এখন উচ্চারণ করুন ফ, ঠ, খ। খেয়াল করুন 3টি উচ্চারণের ক্ষেত্রেই কিন্তু কাগজটি নড়ে যাচ্ছে, অর্থাৎ আপনার মুখের ভিতর থেকে একদমকা বাতাস বেরিয়ে যে এই কাগজটিকে ধাক্কা দিচ্ছে। সুতরাং ফ, ঠ এবং খ এগুলাকে বলা হচ্ছে অ্যাসপিরেটেড সাউন্ডস। এখন আসুন ইংরেজি শব্দে এই যে ফি, টি, খেই এই সাউন্ডসগুলো উচ্চারণ করার ক্ষেত্রে কখন আমরা অ্যাসপিরেশন করব এবং কখন আমরা অ্যাসপিরেশন করব না, অর্থাৎ কখন অ্যাসপিরেটেড হবে সাউন্ডসগুলো এবং কখন আনএসপিরেটেড হবে, এই সম্পর্কিত যে নিয়মগুলো রয়েছে সেগুলো আমরা একে একে ব্যাখ্যা করি। রুল নাম্বার 1, ফি, টি, খেই যদি শব্দের একেবারে শুরুতে থাকে, খেয়াল করুন ফোক, পয়েন্ট, প্লিজ এই শব্দগুলোতে শুরুতেই ফি লেটারটি রয়েছে এবং উচ্চারণ হচ্ছে কি প্লিজ, পয়েন্ট, ফোক, ফ সাউন্ড দিচ্ছে, অর্থাৎ অ্যাসপিরেটেড হচ্ছে। আমরা যদি অ্যাসপিরেটেড না করতাম তাহলে কি হতো পোক, পয়েন্ট, প্লিজ। সো সঠিক উচ্চারণ কি ফোক, পয়েন্ট, প্লিজ। এবার দেখুন টাইপ, টেবল, টেকনোলজি এই শব্দগুলোতে শুরুতেই দেখুন টি লেটারটি রয়েছে এবং এগুলোতেও অ্যাসপিরেটেড হচ্ছে। খেয়াল করুন টাইপ, টেবল, টেকনোলজি।
সবগুলোতে কিন্তু মুখ দিয়ে একদমকা বাতাস বের হচ্ছে এই টি লেটারটি উচ্চারণ করার সময়। আবার দেখুন কিল, কাইট, কাম। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে মে আই কাম ইন, আপনি কি বলবেন? প্লিজ কাম ইন। খেয়াল করুন, আমরা কিন্তু বলছি না প্লিজ কাম ইন, বলছি কি প্লিজ কাম ইন। খেয়াল করুন, ফ সাউন্ডটি হচ্ছে, আবার খ সাউন্ডটি হচ্ছে খাম উচ্চারণ করার সময়, প্লিজ উচ্চারণ করার সময়। এখন আসুন রুল নাম্বার 2, PTK যদি স্ট্রেসড সিলেবল এর শুরুতে থাকে। এখন স্ট্রেসড সিলেবল কি? ইয়েস, খেয়াল করুন, ইম্পসিবল এই শব্দটি উচ্চারণ করার সময় আমরা 4টি ভাগে ভাগ করতে পারি, ইম্পসিবল। আবার খেয়াল করুন, পার্টিসিপেশন এই শব্দে কয়টি সিলেবল রয়েছে? পার্টিসিপেশন। এই যে 5টি ভাগে ভাগ করা যায় এই শব্দটিকে, সুতরাং এই শব্দে 5টি সিলেবল রয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে এই 5টি সিলেবলের সবগুলো সিলেবলের উপরে কিন্তু জোর দিয়ে উচ্চারণ করা হয় না, বরং ইংরেজি শব্দে কোনো একটি সিলেবল অথবা 2টি সিলেবলের উপরে যদি বড় শব্দ হয় তাহলে জোর দিয়ে বলা হয়। এবং এখানে খেয়াল করুন, জোর দিয়ে বলা হচ্ছে কোন সিলেবলটা? পার্টিসিপেশন। এখানে এবং স্ট্রেসড সিলেবল হইলে তার আগে তার মাথার উপরে একটি এই স্ট্রেস মার্ক দেওয়া হয়। সো এরকম কোনো শব্দে যদি একটি স্ট্রেস সিলেবল থাকে এবং সেই সিলেবলের শুরুতে যদি PTK এর কোনোটি থাকে তাহলে ওই স্ট্রেস সিলেবলটার উপরে জোর দিয়ে বলার ফলে সেটা অ্যাসপিরেটেড হয়, ফ ঠ খ উচ্চারণ হয়। যেমন খেয়াল করুন, পার্টিসিপেশন, পার্টিসিপেশন। এখন আপনি বলতে পারেন আমি তাহলে এটার উপরে জোর দিলাম কেন? হ্যাঁ, আমরা আগের রুলে কি দেখেছিলাম, শব্দের শুরুতে যদি থাকে সেখানেও স্ট্রেস হয়, আবার যদি স্ট্রেস সিলেবলের শুরুতে থাকে সেখানেও স্ট্রেস হয়, সেখানেও অ্যাসপিরেশন হয়। যেমন দেখুন পার্টিসিপেশন। আবার দেখুন নেপাল, স্ট্রেস হচ্ছে কোথায়? ফ এর উপরে, নেপাল। আবার দেখুন ইম্পসিবল, আমরা ফ এর উপর চাপ দিচ্ছি, এজন্য স্ট্রেস দিচ্ছি, এজন্য এটা অ্যাসপিরেটেড হচ্ছে, ইম্পসিবল। ইম্পর্টেন্ট। আবার দেখুন ইনকম্প্যাটিবল, এখানে স্ট্রেস সিলেবল কোনটা? এই প্যাটিবল, ইনকম্প্যাটিবল। এবার আসুন হসপিটালিটি, এখানে আমরা দেখব টি সাউন্ড, হসপিটালিটি, হসপিটালিটি। টি স্ট্রেস হচ্ছে এজন্য টটা ঠ এর মতো উচ্চারণ হচ্ছে। আবার দেখুন কন্টিনিউ, টটা ঠ এর মতো উচ্চারিত হচ্ছে। অপরচুনিটি, অপরচুনিটি না, কি হবে সঠিক উচ্চারণ? অপরচুনিটি। স্ট্রেস হচ্ছে কোথায়? টিউ, ঠ এর উপরে, সুতরাং এটা আমরা ঠ এর মতো উচ্চারণ করছি। প্রোটেকশন, প্রোটেকশন। এখন আপনি বলতে পারেন এটার উপর কিভাবে চাপ দিচ্ছি আমরা, এটা স্ট্রেসড হচ্ছে, এটা বুঝবো কিভাবে? হ্যাঁ, অবশ্যই ইংরেজি উচ্চারণকে সঠিকভাবে করার জন্য স্ট্রেস সিলেবল বোঝা, বিশেষ করে সিলেবল ভাঙতে পারা এবং স্ট্রেস সিলেবল এবং আনস্ট্রেস সিলেবলকে আইডেন্টিফাই করাটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যদি চান কমেন্টস করে জানাবেন, আমাদের পরবর্তী ভিডিওটি অবশ্যই সিলেবল এবং স্ট্রেস নিয়ে আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপরে খেয়াল করুন অ্যাকাউন্ট, এখানে স্ট্রেস সিলেবল কোনটা? অ্যাকাউন্ট, খ। সি এর উপরে স্ট্রেস হচ্ছে, এই জন্য হচ্ছে কি খ এর মতো, অ্যাকাউন্ট। বিকাম, 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 খ এর মতো। এখন একটা জিনিস আপনি হয়তো লক্ষ্য করেছেন, সেটা হচ্ছে এখানে কিন্তু সি লেটারটি রয়েছে, কিন্তু উচ্চারণ তো হচ্ছে কে এর মতো, এই জন্যেও সি লেটারগুলোও যখন আমরা কে এর মতো উচ্চারণ করবে সেটাকে আমরা এই PTK এর ক্যাটাগরিতে ফেলবো। এখন দেখা যাক PTK কখন আনস্পিরেটেড হবে, অর্থাৎ প ট ক এর মতো উচ্চারিত হবে। রুল নাম্বার 3 অনুযায়ী দেখুন, PTK যদি আনস্ট্রেস সিলেবল এর শুরুতে থাকে, যেমন খেয়াল করুন হ্যাপি, হাইপার, এই দুটি শব্দই কিন্তু স্ট্রেস দেওয়া হচ্ছে হ্যাপি হ্যাঁ এর উপরে এবং হাইপার হাই এর উপরে, এবং অন্য যে সিলেবল রয়েছে সেখানে আমাদের পি লেটারটি রয়েছে, এখানেও পি, পার, হাইপার, হ্যাপি। যেহেতু স্ট্রেস সিলেবল অন্যটা এবং সেটার উপর স্ট্রেস দেওয়া হচ্ছে, আর পি লেটারটি আনস্ট্রেস সিলেবলের শুরুতে রয়েছে, সুতরাং এটার উপরে এটাকে আমরা জোর দিয়ে অর্থাৎ ফ উচ্চারণ করছি না, বরং উচ্চারণ করছি কি প, যেমন হ্যাপি, হাইপার। আরও দেখুন
বিউটিফুল, ওয়াটার, সরি ওয়াটার, এই দুটি শব্দে দেখুন টি রয়েছে, কিন্তু এই দুটি শব্দে স্ট্রেস দেওয়া হচ্ছে অন্য সিলেবলে, যেমন বিউটিফুল, বিউ এর উপরে জোর দেওয়া হচ্ছে, সুতরাং টি এটা আস্তে করে বলা হচ্ছে বিউটিফুল। এটা কিন্তু ঠ উচ্চারণ করা হচ্ছে না, বরং ট উচ্চারণ করা হচ্ছে। অন্যদিকে ওয়াটার, ওয়াটার বলা হচ্ছে না, কিন্তু বলা হচ্ছে কি ওয়াটার, কারণ স্ট্রেস হচ্ছে ও প্রথম সিলেবলে, আর দ্বিতীয় সিলেবলে রয়েছে আমাদের টি সাউন্ডটি। এরপর দেখুন মিল্কি, বাস্কেট, খেয়াল করুন স্ট্রেস হচ্ছে মিল্ক এর উপরে এবং বাস্কেটের ভিতরে বাস এর উপরে, এবং কিট, এই যে ক সাউন্ডটি রয়েছে এটা যেহেতু আনস্ট্রেসড হচ্ছে এবং এর কারণে এটা আনএসপিরেটেড হচ্ছে, অর্থাৎ ক সাউন্ড দিচ্ছে, এটা কিন্তু খ সাউন্ড দিচ্ছে না। মিল্কি, বাস্কেট, আমরা বলছি না মিল্কি, আমরা বলছি না বাস্কেট। রুল নাম্বার 4, দেখুন PTK যুক্ত সিলেবল এর শুরুতে যদি এস থাকে, খেয়াল করুন স্পট এবং ডিসপাইট এই দুটি শব্দেই পি রয়েছে, কিন্তু পির আগে আবার এস রয়েছে। পি যে সিলেবলে রয়েছে তার আগে কিন্তু আবার এস অতিরিক্ত রয়েছে। সুতরাং আমরা PTK এর আগে যদি এস থাকে তাহলে ওইটা প ট ক উচ্চারণ করব। দেখুন স্পট, ডিসপাইট, আমরা বলছি না স্পট, আমরা বলছি না ডিসপাইট, আমরা বলছি কি ডিসপাইট, স্পট। আবার দেখুন টি সাউন্ডটি আমরা এখানে কিভাবে আসে, স্টপ, ডিস্ট্রয়, আমরা বলছি না স্টপ, আমরা বলছি না ডিস্ট্রয়, হবে কি স্টপ এবং ডিস্ট্রয়, কারণ এই দুটি টির আগেই এস লেটার রয়েছে। আবার দেখুন স্কাই, ডিসকভার, স্কট, এখানে কে এর আগে এস রয়েছে, এখানে সি এর আগে এস রয়েছে, এখানে সি এর আগে এস রয়েছে, এবং সে কারণে আমরা এগুলাকে খ এর মতো উচ্চারণ করছি না, করছি কি ক এর মতো। যেমন স্কাই ক, ডিসকভার ক, স্কট ক। স্কট মানে কি, স্কটল্যান্ডের অধিবাসী যারা তাদেরকে বলা হয় স্কট। আমাদের সর্বশেষ রুল নাম্বার 5 হচ্ছে PTK যদি শব্দের শেষে থাকে, চোখ বন্ধ করে এটাকে আপনি প ট ক উচ্চারণ করবেন, ফ ঠ খ উচ্চারণ করবেন না। দেখুন শপ, ডিপ, প সাউন্ড, ফ্রেন্ডশিপ, প সাউন্ড, ব্যাট, আমরা বলছি না ব্যাট, বলবো কি ব্যাট, বোট, ডিফারেন্ট, ডিফারেন্ট, ডিফারেন্ট বলছি না আমরা, এবং সেটা সম্ভব নয়। এরপর দেখুন ব্যাক ক, ব্যাংক ক, সিম্বলিক, এই সিকে আমরা ক উচ্চারণ করছি, খ উচ্চারণ করছি না। মিউজিক ক। ভিউয়ার্স আসুন এতক্ষণ আমরা যেগুলো শিখলাম সেগুলো একটু ঝালাই করে নেওয়া যাক। এই শব্দটি খেয়াল করুন, উচ্চারণ কি পটেটো, পটেটো, খেয়াল করুন এই শব্দে 3টি সিলেবল রয়েছে, ফ ঠেই টো, কিন্তু মজার ব্যাপার হচ্ছে খেয়াল করুন এই প্রথম দুটি সিলেবলেই স্ট্রেস দেওয়া হচ্ছে, ফ ঠেই টো, পরেরটায় কিন্তু স্ট্রেস দেওয়া হচ্ছে না, এবং একই কারণে খেয়াল করুন ফ প্রথম পটি ফ এর মতো উচ্চারণ হচ্ছে, দ্বিতীয় টটি ঠ এর মতো উচ্চারণ হচ্ছে, কি হচ্ছে ফ ঠেই টো, কিন্তু লাস্টে যে ট টি সাউন্ডটি রয়েছে, টি লেটারটি রয়েছে, এটি কিন্তু ঠ এর মতো উচ্চারণ হচ্ছে না, হচ্ছে কি ট এর মতো। কেন হচ্ছে বলুন তো? হ্যাঁ, প্রথম যে পি লেটারটি সেটি শব্দের শুরুতে থাকার ফলে, এই যে আমরা আগে জেনেছি শব্দের শুরুতে যদি PTK থাকে সেটার উপরে স্ট্রেস হয়, অর্থাৎ অ্যাসপিরেটেড হয়, ফ এর মতো উচ্চারণ হয়েছে এটি, এবং স্ট্রেস সিলেবলের শুরুতে যদি PTK এর কোনোটা থাকে সেটাও অ্যাসপিরেটেড হয়, অর্থাৎ এখানে খেয়াল করুন ঠেই, টটা ঠ এর মতো হচ্ছে, আর এটা আনস্ট্রেস সিলেবল হওয়ার ফলে এটার উপর কিন্তু আমরা অ্যাসপিরেশন দিচ্ছি না, অর্থাৎ টো, ফ ঠেই টো, সিম্পলি ট। অর্থাৎ অ্যাসপিরেশনের মাধ্যমে, অর্থাৎ PTK কে ফ ঠ খ উচ্চারণ করার মাধ্যমে এটাও বোঝা যায় যে ওই শব্দে ওই সিলেবলটির উপরে স্ট্রেস দেওয়া হচ্ছে। যেমন ফ ঠেই টো, আমরা বুঝতে পারলাম টকে ঠ বলার মাধ্যমে বুঝতে পারলাম এখানে আমাদের স্ট্রেস দিতে হবে, পটেটো,
পটেটো, সরি লাস্টে টটা স্ট্রেসড হবে না, পটেটো। আরও একটি শব্দ খেয়াল করুন, আন্ডারটো। এই শব্দে প্রথম যে সিলেবলটি রয়েছে সেটার উপরে স্ট্রেস মার্ক রয়েছে, অর্থাৎ এটার উপর আমাদের জোর দিতে হবে। আবার তারপরে যেটা রয়েছে এটা সিম্পল আনস্ট্রেস, কিন্তু লাস্টে যে সিলেবল আরেকটি রয়েছে সেখানেও একটি স্ট্রেস রয়েছে। খেয়াল করুন উপরের স্ট্রেস মার্কটা কিন্তু উপরে রয়েছে, মানে শুরুর স্ট্রেস মার্কটা কিন্তু উপরে রয়েছে, কিন্তু এই লাস্টের যে স্ট্রেস মার্কটা এটা নিচে রয়েছে। এটাকে বলে মেজর স্ট্রেস, এটাকে বলে মাইনর স্ট্রেস। তো কোনো স্ট্রেস মার্ক মেজর হোক বা মাইনর হোক সেটাও আমরা অ্যাসপিরেশন করব যদি তার আগে তার শুরুতে ফি টি কে এর কোনোটা থাকে, তাহলে এটার উচ্চারণ কী হবে, আন্ডারটো, আন্ডারটো। দেখুন আমরা টি এর উপর একটা এইচ দিয়ে এটা বোঝাচ্ছি, আন্ডারটো, অর্থাৎ ট সাউন্ডটি ঠ এর মতো হবে। তো ভিউয়ার্স, এতক্ষণে আপনারা হয়তো খেয়াল করেছেন, অবশ্যই রিয়ালাইজ করেছেন যে ইংরেজি উচ্চারণের ক্ষেত্রে সিলেবল এবং স্ট্রেস মার্ক এই দুটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা যদি চান তাহলে অবশ্যই আমরা পরবর্তী কোনো একটি ভিডিও সিলেবল এবং স্ট্রেস মার্কের উপর করব। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে অবশ্যই ভুলবেন না। আর যদি মনে করেন এই ভিডিওটি অন্যদের উপকারে আসতে পারে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে এই বিষয়টি অন্যদেরকে জানার সুযোগ করে দিন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন অথবা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে ফেলুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজাতে ভুলবেন না। আর এই ঘন্টাটি যদি আপনি না বাজিয়ে দেন তাহলে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে নাও যেতে পারে। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।